নমস্কার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল ইন লাইফ। ট্রাভেল ইন লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমরা সবাই মিলে শিয়ালদা থেকে আমাদের জার্নি শুরু করেছি। শিয়ালদা থেকে হাসিমারা অবধি। তারপর হাসিমারাতে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল এই সন্ধ্যে 6টা নাগাদ। একটু লেটে ছিল ট্রেন, শীতকাল, কুয়াশা ছিল, তাই ট্রেনটা খুবই লেট ছিল। তারপর মানে লেট বলতে 3 ঘন্টার মতো অলমোস্ট লেট ছিল। তারপর হাসিমারা থেকে আমাদের স্টেশনে গাড়ি দাঁড়িয়েছিল, সেখান থেকে গাড়িতে করে আমরা চলে গেছিলাম জয়গাঁওতে। জয়গাঁও থেকে আবার ভুটানের যে গাড়ি আছে সেই ভুটানের গাড়িতে করে আমরা ফুডসোলিং অবধি গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটি এখানে চলে এসেছিলো, এটা হচ্ছে ফুডসোলিংয়ে। আর তার আগে কিন্তু আমাদের ইমিগ্রেশন করতে হয়েছে মানে আমরা রাত হয়ে গেছিলো বলে ইমিগ্রেশনটা সেই সময় হয়নি। সেই সময় জাস্ট আমাদের কিছু চেকিং হয়েছিল, ইমিগ্রেশনটা হয়েছিল পরের দিন সকালবেলা। আর ইমিগ্রেশনে কিন্তু আমাদের কিছু নিয়ম মানে কিছু জিনিস মানে যেগুলো মেন সেগুলো আপনাদেরকে বলছি এখন। সেটা হচ্ছে যেমন পারমিট, ডকুমেন্টেশন, এসডিএফ, এগুলো কিন্তু মানে খুবই দরকারি যেগুলো জিনিস, সে কয়েকটি পয়েন্ট আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। যেমন ভোটার আইডি কার্ডটা এখানে দেখবে, ছবি তুলবে, দেন এন্ট্রি করাবে। পরের দিন আমরা যখন ইমিগ্রেশন অফিসে গিয়েছিলাম, সেখানে মোটামুটি আমাদের 40 মিনিটের মতো লেগেছিল। সামনে বসিয়ে নাম জিজ্ঞেস করে, ভোটার আইডি কার্ডটা দেখবে, তারপরে পারমিটটি হয়ে যাবে। ভোটার আইডি কার্ডে কিন্তু কোনো রকম প্রিন্টেড বা ল্যামিনেশন কিন্তু চলবে না। হ্যাঁ, মানে সেটা যদি চলে মানে সেক্ষেত্রে কিন্তু ওটা বাতিল হয়ে যেতে পারে। মানে আমাদের একজন পার্সন গিয়েছিল, মানে আমরা তো মোটামুটি 15 জনের মতো গিয়েছিলাম এখানে। তো সেইখানে আমাদের মধ্যেই একজন যার ল্যামিনেশন ছিল এবং পুরো ল্যামিনেশনটা আসেনি ঠিক মতো, তো সেই কারণে তাকে কিন্তু আবার মানে এন্ট্রি করতে দেওয়া হয়নি, তাকে আবার ব্যাক করে চলে যেতে হয়েছিল। তো এখানে একটু কড়াকড়ি আছে, বেশ ভালো মতনই কড়াকড়ি আছে, সেটা দেখলাম। মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে চেকিং হয়েছিল, সেই জিনিসগুলো আমাদের মানে দেখেছিল বেশ। আর আপনারা যদি এই রিলেটেড পুরো মানে আমাদের ব্লগটা দেখেন জানতে পারবেন, এবং আমাদের একটা বড় ব্লগ অলরেডি আপলোড করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে চেক করবেন, তো পুরো ডিটেলসটি পেয়ে যাবেন। ভুটান কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেশ। আর এখানকার না মানুষের ব্যবহার এত ভালো, যেই সব জায়গায় আমরা হোটেলগুলোতে গেলাম বা নর্মালি মানুষদের সাথে কথা হচ্ছিল, মানে ব্যবহার মানে অতীব ভালো ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। খাওয়া দাওয়াতেও কোনো রকম অসুবিধা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভুটান তো মোটামুটি আমাদের এই ট্রাভেলের ওপরই এদের মেন জীবিকা, চাষবাস আছে আর এই ট্রাভেলের ওপরই। পেট্রোলের দামও কম, মানে ভালো ট্যুর হয়েছিল আমাদের এখানে। তো আপনাদেরকে এবার যেটা বলছি এসডিএফ নিয়ে, এসডিএফের ক্ষেত্রে কিন্তু প্রথম দিন আর সেই শেষ দিন যেটি, কোনো রকম এন্ট্রি ফি কিন্তু লাগবে না। পার ডে পার হেড করে 1200 টাকা করে আমাদের লেগেছিল। 5 বছরের বাচ্চার কোনো রকম ফ্রি লাগে না, 6 থেকে 12 বছরের যদি বাচ্চা হয় সেক্ষেত্রে 600 টাকা করে লাগে। আর গাইড ভুটানে বাধ্যতামূলক, পার ডে গাইড খরচ 2500 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু থিম্পুতে চলে এসেছি। এখানে খুব ছোট করে আপনাদেরকে ব্লগটা দেখাচ্ছি, কারণ আপনারা যদি ডিটেলস ব্লগ দেখতে চান তো আমাদের ভিজিট করবেন আমাদের ব্লগ চ্যানেলে, তো আমাদের বড় ব্লগ আপলোড করা রয়েছে, দেখলে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর এখানে আপনাদের হোটেল টিপস যেমন আছে, যে পার হেড একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা কিন্তু মানে আমাদের 200 টাকার মতো পড়েছিল পুরো ট্রিপে। ডিপেন্ড করছে মানে আপনাদের টিম মেম্বার কতজন রয়েছে তার উপর। যেমন আমাদের টিমের মেম্বার ছিল 13 জন, 2টো বাচ্চা ছিল, সব মিলিয়ে মোটামুটি 15 জন। তো ওটা ডিভাইডেড করে নেওয়া হয়েছিল, তাতে আমাদের ওই পার হেড 200 টাকার মতো পড়েছিল। সব জায়গায় না মোটামুটি আমরা বাঙালি খাবার দাবার পেয়ে গেছিলাম, ভেবেছিলাম পাবো না, একটু টেনশন হচ্ছিল বাচ্চা ছিল বলে। তো আর আমি না কোনো কিছু ক্যারি করিনি, যা হবে সেরকমই ও খাবে। তো দেখলাম যে মোটামুটি বাঙালি খাবার পেয়ে গেছি, মানে মাছ, মাংস, ডিম, ভাত, ডাল এগুলো পেয়ে গেছি। আর ডাল যখন রয়েছে, ডালে তো ঝাল থাকে না, বাচ্চারা খেতেই পারে, তো অসুবিধা ঠিক একটা হয়নি। আর মাছ বলতে কি, মাছ তো সেরকম একটা পাওয়া যায় না পাহাড়ি জায়গায়, ওই যখন যেমন পেয়েছি সেরকমই। আর ভুটানে গাইডরা কিন্তু দেখলাম টাইমের দিক থেকে খুবই সচেতন, মানে খুব জরুরি না হলে ওরা সমস্ত সাইট সিনগুলো কিন্তু কমপ্লিট করায়। আর ওই কারণে কি বলবো, মানে যতটা টাইম মেনটেন করাটা মানে খুব জরুরি এটা।
ওই সমস্ত যদি আপনারা এক একটা জায়গা থেকে এক একটা জায়গা তো অনেকটা দূরত্ব রয়েছে, তো টাইম মেনটেন করতে হবে। তো ওদের কথাগুলো শুনে চললে খুবই ভালো, না হলে পুরো ট্যুরটা কমপ্লিট হবে না। এই যা আমাদের প্যাকেজ ট্যুরটাই ছিল, মোটামুটি আমরা প্যাকেজ ট্যুরে গিয়েছিলাম, ওটা 23,000 টাকার মতো করে লেগেছিল। বাচ্চার জন্য আলাদা সিট নিয়েছিলাম, 8,300 টাকার মতো লেগেছিল। তো আরও ডিটেলস যদি জানতে চান তো আমাদের মানে বড় ব্লগ দেওয়া আছে, সেটি আপনারা ভিজিট করে নেবেন, ওটা পুরো দেখতে পারবেন। আর যেটা একটা মেন কথা আমি বলছি, ভুটান ট্রিপে কিন্তু ক্যাশ ক্যারি করতেই হবে, 500 টাকা, 200 টাকা, 100 টাকার উপর নোট। কারণ এখানে না ওই গুগল পে কিন্তু সব জায়গায় নেয় না, সব জায়গাতে এমনি ইন্ডিয়ান রুপিস চলে, সুতরাং অসুবিধার তো কোনো ব্যাপার নেই। আর এই জায়গাটা না আমার ভুটানে খুব প্রিয় একটা জায়গা, প্রচণ্ড ভাল লেগেছে আমার এই জায়গাটা, ফার্টিলিটি টেম্পল। ফার্টিলিটি টেম্পলের পুরো ডিটেলস তো আমি দিয়েছি বড় ব্লগে, এখানে আর বললাম না, কিন্তু ছোটো করে একটু বলছি যে এখানে যাদের বাচ্চা হয় না তারা এখানে মানত করে এবং বাচ্চা হওয়ার পরে এখানে আসে, নামকরণ করে বাচ্চার। খুব ভাল লাগলো আমার জায়গাটা, খুব ভাল লেগেছে। ইচ্ছে ছিল একটা মূর্তি কিনে নিয়ে যাব, কিন্তু যে পরিমাণ দাম, বাবা 3,000 টাকা 4,000 টাকা, তো সেটা পসিবল নয়। তবে মোটামুটি সব জায়গায় ভালোই দাম রয়েছে, কিন্তু পারোতে দেখলাম, পারোর যে মার্কেটটা রয়েছে সেখানে তুলনামূলকভাবে দাম একটু কম। তো মার্কেটিং করলে আমার মনে হয় পারো থেকে করাটাই বেটার। আমরা তো হিমালয়ের জার্নি থেকে গিয়েছিলাম, মানে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা, তো সেখান থেকে গেছিলাম, ওরা পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আমাদেরকে, খুব ভালো আমাদের ঘুরিয়েছে, খুব ভালো, মানে ঘুরিয়েছে বলতে ওরা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ভুটানে তো সব কিছুই ভুটানের রুলস অনুযায়ী হবে, মানে ওদের গাড়ি, ওদেরই গাইড, ড্রাইভার, সমস্ত কিছুই পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করবে। তো সেটাই হয়েছিল, মানে অ্যারেঞ্জমেন্টটা আমাদের এখান থেকে করে দেওয়া হয়েছিল। আমাদের পক্ষে সুবিধা হয়েছিল যে কোথায় কি করব না করব, হোটেল কীরকম হবে, তো সেইগুলো আমাদের আর ভাবনা চিন্তা করতে হয়নি। তো ওটা খুবই ভালো হয়েছিল আমাদের, মানে পুরো ট্যুরে কোনো রকম প্রবলেম হয়নি, খাওয়া দাওয়া একদম পারফেক্ট। আর মোটামুটি আমাদের আগেই সমস্ত কিছু দিয়ে দিয়েছিল যে কোথায় কবে ঘোরা হবে, কীরকমভাবে ঘোরা হবে, সব কিছু একটা আমাদের প্যাকেজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা আগেই দেখে নিয়েছিলাম, তো সেই অনুযায়ী সমস্ত ঘোরাগুলো হয়েছিল। তো কোনো রকম অসুবিধা হয়নি জার্নি করতে। সাথে বয়স্ক মানুষরা ছিল, আপনাদের সাথে যদি বয়স্ক মানুষরা থাকে তো বুঝে যাবেন, কারণ না প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন আছে, তো আপ অ্যান্ড ডাউনে একটু প্রবলেম হয়, বেশ অসুবিধা হচ্ছিল, মানে আমাদের সবারই কোমরে, আমাদের অল্প বয়সী তাও আমাদেরই কোমরে বেশ সমস্যা হয়ে গেছিলো ওই থিম্পুতে যাওয়ার টাইমটাতে। রাস্তা খুব মানে রাস্তা ভালো, আপ অ্যান্ড ডাউনটা প্রচণ্ড। আর এই যে এইটা হচ্ছে বুদ্ধ টেম্পল, এখানে না কত বুদ্ধ মূর্তি, ভেতরটা তো আর দেখানো সম্ভব হচ্ছে না, প্রায় 1.5 লাখের মতো, 1.5 লাখ মানে বুদ্ধ, ছোট ছোট বুদ্ধের মূর্তি রয়েছে। বড় মূর্তি রয়েছে ওই 25,000-এর, এই 25,000, আর ছোট মূর্তি রয়েছে 1 লাখ, মানে আমি 1.5 লাখ ভুল বললাম, 1,25,000। আর এখানে সব জায়গায় মোটামুটি যে জায়গাগুলো আমরা ঘুরেছি, মানে সাইট সিইং করেছি, সব জায়গায় কোথাও 300 টাকা, 500 টাকা আর 1,000 টাকাটাই বেশি লেগেছে। আর এটা যেমন আমাদের হিন্দু, ওখানকারই ভুটানের যে রাজা এখানে এই হিন্দু টেম্পলটা করে দিয়েছে, তো এখানে কোনো রকম আমাদের চার্জ নেয়নি, নর্মালি গিয়েছিলাম একটু ঠাকুরের মাথায়, এখানে দুধের ব্যবস্থা ছিল, কি সুন্দর, ঠাকুরের মাথায় জল ঢেলেছি, দুধ দিয়েছি, তো বেশ ভালোই লাগছিলো যে ভুটানে গিয়ে আমাদের আরাধ্য দেবতার ওখানে মাথায় জল ঢেলে আসলাম। আর এটা হচ্ছে টাকিন রিজার্ভ, তো এই জায়গাটাও খুব ভালো, বেশি একটা অ্যানিমেল এখানে নেই, ওদের ন্যাশনাল অ্যানিমেল যেটা টাকিন সেটাই রয়েছে, আর কিছু অ্যানিমেল রয়েছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, প্রচুর হাঁটতে হবে, আমরা পুরোটা কভার করতে পারিনি, সম্ভবও হয়নি, কিছুটা যতটা পেরেছি ওইটুকুই কভার করেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মানে জায়গাটা, আর মানে যেভাবেই ফটো তুলছি, মানে যেরকমভাবে ফটো নিচ্ছি, মানে ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না হয় কিন্তু তা সত্ত্বেও ভালো পিকচার চলে আসছে, মানে এত ফ্রেশ ওয়েদার ওখানকার। তাও আমি ওখানে জিজ্ঞেস করলাম যে ওখানে কি বরফ পড়ে, যে অ্যাটলিস্ট পাহাড়ের মাথায় তো বরফ দেখতে পাওয়া যায়, আমাদের সিকিমের দিকে, দার্জিলিংয়ের দিকে দেখতে পাওয়া যায়। বললো যে আগে পড়তো, এখন পলিউশনের জন্য সেরকম একটা পড়ে না, মানে ভুটানে তো সেরকম বরফটা পড়ে না, একবার ঠান্ডা, মারাত্মক ঠান্ডা ছিল, মানে বেশ, মানে রাত্রিবেলা তো মাইনাসে চলে যেত।
কিন্তু হোটেলে কোনো রকম প্রবলেম হয়নি, যেহেতু সমস্ত ব্যবস্থা ছিল, হিটার ছিল, মানে রুম হিটার ছিল, গিজার 24 আওয়ার্সের ব্যবস্থা থাকে, তারপর ওই বেড হিটার থাকে, তো সেই সমস্যাগুলো কিছুই হয়নি, মানে ঠান্ডাটা বুঝতে পারিনি। আর বাইরে যতক্ষণ থাকছি ডেতে তো ড্রেস পরেই রয়েছি, অসুবিধা হয়নি। বাচ্চা ছিল, বাচ্চা নিয়েও কোনো রকম সমস্যা হয়নি, যেটা আদার্স জায়গায় আমি অনেকবার ফেস করেছি ওকে নিয়ে। তো এখন এবার একটু বড় হয়েছে, আর তাছাড়া আমি এবার মানে ট্যুরটা খুব ভালোভাবে ঘুরেছি। আর এখানে না 3টে নদী রয়েছে, একটা হচ্ছে থিম্পুতে রয়েছে পচুমচু নদী, আর এই পাড়োতে রয়েছে পাঁচু নদী। তো থিম্পুতে নদীতে নামার খুব ইচ্ছে ছিল, নামতে পারিনি, ওখানে সম্ভব হয়ে ওঠেনি, তো এখানে পাঁচু নদীতে নেমেছিলাম। এটা হচ্ছে পাড়োতে রয়েছে। কি বলবো, জায়গাটা এতটাই ঠান্ডা, মানে এখানে কিছুক্ষণ থাকলে মনে হয় নিমোনিয়া হয়ে যাবে, এরকম পরিমাণে ঠান্ডা। তো বেশিক্ষণ থাকতে পারিনি, ইচ্ছে ছিল একটু রিলস করতে পারিনি। যাই হোক, তারপরে হোটেলে চলে এসেছি। আর মোটামুটি এখানে এসে না একটা জিনিস ভালো দেখলাম, যে স্কিন দারুণ হয়ে যাচ্ছে, পুরো ঝকঝকে তকতকে স্কিন হয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে। আমাদের মেয়েদের তো খুবই ভালো লাগবে। চুল কি সুন্দর হয়ে যাচ্ছে, সিল্কি সিল্কি হয়ে যাচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছি না, স্নান করছি না, তা সত্ত্বেও চুল খুব সুন্দর হয়ে যাচ্ছে, তো দারুণ লাগছিল। আচ্ছা, টাইগার নেস্টের একটা কথা এখানে বলছি, ছোট করে বলছি, কারণ টাইগার নেস্টে যদি যেতে হয় তাহলে আগে থেকে কিন্তু সেরকম প্রিপারেশান নিয়ে আসতে হবে। টাইগার নেস্টে যেতে মোটামুটি 4-5 ঘন্টার মতো লাগে, ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা জানতাম না যে পাড়োতে সেরকম খুব একটা যে ঘোরার জায়গা আছে, মানে খুব একটা ঘোরার কিছু নেই, মোটামুটি আছে, তো আমরা একটা দিন রাখতেই পারতাম। তো আমরা সেটা জানতাম না বলে আমরা মানে ওটা আমাদের জাস্ট ওপর অবধি কিছুটা অবধি দেখেছি, তাছাড়া বয়স্ক মানুষ ছিল তো অত অবধি যাওয়া যেতও না, সম্ভব হতো না। তারপর আমরা আশেপাশে ঘুরেছিলাম, বেশ ভালো ঘুরেছি। এমনি পাড়ো তো মানে একদম সাজানো শহর যাকে বলে, মানে সাইট সিনের দরকার পড়ে না, এতটাই সাজানো শহর, এতটাই সুন্দর। আমার পুরো ভুটান ট্যুরের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে পাড়ো। এত সুন্দর, মানে যখন আসছি পাহাড়গুলো যে অপূর্ব, মানে বিদেশ তো লাগছেই, সে তো আছে, কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে। মানে পাহাড়ে একটা জিনিস দেখলাম, আমি তো মোটামুটি কাশ্মীর, হিমাচল প্রদেশ থেকে শুরু করে সব পাহাড়ই মোটামুটি ঘোরা, তো একটা জিনিস দেখলাম যে পাহাড় না ঠিক অনেকটা সমুদ্রের মতো, একটা সমুদ্র যেমন একটা সমুদ্রের সাথে খাপ খায় না, মানে মিক্স হয় না, আলাদা আলাদা সমুদ্রে একরকম আলাদা আলাদা ভ্যারিয়েশন থাকে, সেরকম পাহাড়ের ভ্যারিয়েশনও এক একটা জায়গায় এক এক রকম। অনেকে বলে না যে সেই তো পাহাড়ি একই তো জিনিস, না, পাহাড় এক একটা জায়গার এক এক রকমের সৌন্দর্য, সেটা যার যার চোখে যার মানে মতো করে লাগে। আর আপনারা আমাদের ব্লগগুলো ভালো করে দেখুন, আমার মনে হয় আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর এখানে তো আমি খুব ছোটো করে বললাম, এটা একটা ছোটো ডিটেলস দিলাম। আর এই যে পাড়ো এয়ারপোর্ট, এখানে মানে ছোটো ছোটো প্লেনই নামে, ডোমেস্টিক প্লেনগুলো ছোটো ছোটো হিসাবে, কারণ এখানে তো মানে প্রচণ্ড থাকে, মানে রিক্সি যাকে বলে। আর ভুটানে যে জিনিসপত্র কেনার মতো তো আমরা মোটামুটি মুখোশ কিনেছিলাম, প্রচুর রেট এখানে, প্রায় এক একটা যার দাম করছি 25,000, 30,000, তারপর তো আরোই আছে, তো ছোটো ছোটো মূর্তিগুলোই প্রচুর দাম। তা আমরা একটা ছোট মুখোশ কিনেছিলাম, যেহেতু আমার বরের প্রচণ্ড পছন্দ, সেটা কিনেছিলাম, কিন্তু অত দামি কিনিনি, সম্ভব নয় সেটা, মোটামুটি একটা আমাদের মতো করে একটা কিনেছিলাম। তো আর ভুটানে এসে ভুটানের খাবার যেটা, হ্যাঁ মানে এই নর্মাল লোকালে না আমরা খেতে গিয়েছিলাম, সবাই মিলে ভেবেছিলাম যে ভুটানে এসে ভুটানের খাবার খাবো, লোকালে গিয়েছিলাম, কিন্তু আমার পক্ষে পসিবল হয়নি, কারণ আমি সব রকমের মিট খাই না, তো ওখানে সব সাজানো ছিল, তো আমি খেতে পারিনি, তো ওই কারণে এখানে কোনো ভিডিও নেই ওই রিলেটেড। আমি মোটামুটি আমার মতো করে খেতে পারবো এরকম খাবারগুলি খেয়েছি এবং সেগুলোরই ভিডিও করেছি। আর বাচ্চাকে নিয়ে যে টেনশনটা ছিল ওটা এখানে কোনো রকমভাবেই হয়নি। আপনারা যদি যান এখানে, তো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে, খুব ভালো সিম্পল জায়গা, মানুষজন খুব ভালো, খুব মানে ভালো ঘুরেছি যাকে বলে। আর টয়লেটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, 20 টাকা করে নেয়, বেশিরভাগ জায়গাতেই 20 টাকা করেই পড়েছিল। আর একটা দুটো জায়গাতে একটু মানে ক্লিন ছিল না, সেখানে মানে ওটা ফ্রিতে ছিল ওই কারণেই। আর বাকি তো মোটামুটি বেশিরভাগ হোটেলই খুবই সুন্দর থাকে এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন।
তারপর আমরা বাড়িতে চলে আসলাম, মানে বেরিয়েছি যখন, যেদিনকে চলে আসছি সেদিনকে তো রাস্তা পুরো কুয়াশা, চারদিক পুরো মানে একদম সাদা হয়ে রয়েছে। আর ভুটান থেকে যখন কলকাতা আসলাম, আরেক রকমের ঠান্ডা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।